আজকে দেখেন একটা বিষয় যে বিএনপিকে প্রধান উপদেষ্টার কাছে যে বলতে হলো যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে, দলীয় উপদেষ্টাদের বাদ দিতে হবে। এই যে কথাটা, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুনতে হবে কেন? উনি কি বোঝেন না? উনি কি বুঝতে পারছেন না যে একটা অস্বস্তিকর পরিস্থিতি? এই যে দুইজন, একজনও যদি থাকে, সেটাও বা থাকবে কেন? আজকেই দেখেন এমন একটা দিনে বিএনপি নেতারা গেলেন, যখন ওই পররাষ্ট্র উপদেষ্টা বলতেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্দেশ্যে যে তিনি এভাবে না বললেও পারতেন, খুব ভদ্রতার মোড়কে কিন্তু বললেন। কারণ হঠাৎ করে বলে দিল যে 10টা চুক্তি বাতিল হয়েছে, যেগুলির কোনো অস্তিত্বও নেই। কোনোটার একটা হচ্ছে ক্রয় চুক্তি, সেটা বাতিল করা হয়েছে, কিন্তু লিস্ট ধরে বলে দিল। কেন এই এই দায়িত্বটা কে দিল? এইটা শুধু একটা না, একের পর এক কিন্তু অনেকগুলো কার্যক্রম করে যাচ্ছে এই যে এলাকায় বরাদ্দ নেওয়া। এই পরিস্থিতিটা অনেকে গণমাধ্যমে আলোচনা হচ্ছে, টকশোতে আলোচনা হচ্ছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কেন জানি কেয়ারই করতেছেন না। এমনকি জুলাই সনদ স্বাক্ষর যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানে এনসিপির ভূমিকা কি? ভেতরে উপদেষ্টারা নিশ্চয়ই চেষ্টা করছে, কিন্তু তারপরও ফেল করছে। তার মানে বোঝা যাচ্ছে যে সবাই একদিকে চলতেছে, আর এই এনসিপি বা তরুণরা তারা আরেকদিকে চলতেছে। এটা মিলতেছে না। তারা নিজেদেরকে দাবি করতেছে আমরাই সব, শাপলা নিয়ে নির্বাচন কমিশনকে খোঁচা দিচ্ছে যে নির্বাচন কমিশন দিয়ে হবে না। তারপরে দলের ভিতরে থেকে যেই সরকারের ভিতরে থেকে যে সমস্ত কথাবার্তাগুলি বলতেছে, তার সাথে অন্য উপদেষ্টাদের মিলছে না। এই যে একটা পরিস্থিতির মধ্যে আজকে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা খুব বিব্রতকর বিষয় হয়ে গেল যে বিএনপি যে বলতে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা আসতে হবে, তার মানে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেই, দলীয় উপদেষ্টাদেরকে বাদ দিতে হবে। এটাও দেখেন, ওই নাহিদ ইসলাম একদিন পরে যে তিনি একটা দলের প্রধান হলেন, তার আগ পর্যন্ত কিন্তু ছিলেন। এইগুলি এখন আস্তে আস্তে তো নির্বাচনমুখী হচ্ছে, নির্বাচনের কাছাকাছি চলে আসছে। এখন উপদেষ্টারা তাদের মানে ক্ষমতা ব্যবহার করতেছে তার নিজের নিজের নির্বাচনী এলাকায়। এগুলি কি শোভন? এগুলি হয় কোনোদিন? সরাসরি বিএনপির সাথে সম্পর্কিত কেউ যদি এরকম উপদেষ্টা পরিষদে থাকে, তাহলে এটা কি অন্যরা প্রশ্ন তুলবে না? এই বিব্রতকর পরিস্থিতিটা ডক্টর মোহাম্মদ ইউনূসই এড়াতে পারতেন। তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যে ভাই, আমরা তো এই অবস্থার মধ্যে, এটা তো মানানসই হচ্ছে না, তোমরা কি করবা? হয় একেবারেই বলো যে না, এনসিপি না, আমরা একদম উপদেষ্টা পরিষদ যেভাবে চলতেছে সেভাবেই চলবো, অন্যরা যেমন আমরাও তেমন, নতুবা আমরা রাজনীতি করবো, সুতরাং ছেড়ে দিয়ে চলে যাই। এখন ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তারাই আমাকে নিয়োগ দিছে। এখন নিয়োগকর্তা হয়ে তিনি নিয়োগদাতাদেরকে বলতে পারতেছেন না যে বাবা তোমরা যাও। এমনিতেই ওই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর ডক্টর ইউনূসের প্রতিও তাদের অসন্তুষ্টি, যে তারাই নিয়োগ দিল, অথচ ওই অনুষ্ঠানে নিয়োগ মানে নিয়োগকর্তারা নাই, তাদের নিযুক্ত স্টাফ থাকলো, অথচ তারা নেই। এটা নিয়ে টানাপোড়েন চলতেছে। এর মধ্যে এই তিনজন নেতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ যেটা বলল, এটা তো খুবই মানে লজ্জার ব্যাপার এবং অস্বস্তিকর বিষয়টা। এইটা আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মানে তার কাছে তো নিরপেক্ষতা আশা করে, গতিশীলতা আশা করে, শুধু তো বক্তৃতা আশা করে না। তার সেই তৎপরতাটা কোথায়? সেই মানে সেই প্রশাসকের যে একটা ভূমিকা, সেই ভূমিকাটা তো দেখা যাচ্ছে না। এটা তো একটা হাট বাজার মেলার মতন বসায়, সবাই আছে, সবাইকে নিয়ে চলতেছে। আমার ইচ্ছা হলো একে নিয়োগ দিলাম, ওকে নিয়োগ দিলাম, এবার সাজালাম। এভাবে তো চলে না, চললো না তো ভালোভাবে। এবং শেষ সময় এসে এই যে বিএনপির কাছ থেকে এই কথা শুনতে হলো। এরপরে জামাতও বলবে, জামাতের সাথে এখন টানাপোড়েন আছে, জামাতও বলবে যে তারা কেন? তো এটা কি ভালো হলো? এটা চিন্তা করা উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের।